জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেষ করে দেওয়া হবে শুভেন্দুকে, মেল বক্সে এই বার্তা আসতেই হুলস্থুলুস পুলিশ মহলে। গ্রেপ্তার এক। আরজি করে মমতার ভূমিকা, অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নজরে দুজনেই, জানালেন শুভেন্দু। দখলের জমিতে তৃণমূল নেতার অবৈধ বাড়ি বুলডোজারে গুড়িয়ে দিল প্রশাসন। পুলিশ মহলে নজিরবিহীন অ্যাকশন, মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ভেঙে দেওয়া হলো ওয়েলফেয়ার বোর্ড, সাধারণ মানুষের জন্য এলো বড় সুযোগ। ঘনিষ্ঠরায় আগুন লাগিয়েছে, বিস্ফোরক স্বপ্না, পাল্টা পরাজিত তৃণমূল প্রার্থীকে নিশানা প্রতিবেশীদের। ভোটের প্রচারে লাগাতার হুমকি, অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর, কোন কোন ধারায় অভিযোগ। বেআইনি মাদ্রাসায় জিরো টলারেন্স, অন্যথায় বুলডোজার দাওয়ায় মন্ত্রী টুডুর। বাংলাদেশে লাফিয়ে বাড়ছে হামির প্রকোপ, মৃত্যু 451 শিশুর, ইউনিসেফ সরকারের গাফিলতির ফল। এসআইআর এর নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন সরকারি সুবিধা, আশ্বাস খাদ্যমন্ত্রীর। ধর্মস্থানে মাইকের আওয়াজ কমাতে বলায় বিরাট অশান্তি, জাহাঙ্গীর মহল্লায় পুলিশকে লক্ষ্য করে পাথর। গ্রেপ্তার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা, পুনর্নির্বাচনের আগে ফলতায় চরম উত্তেজনা। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, রাজ্যে তৃণমূলের হারের পরও বিধায়কের হুমকি, পুলিশ আসতেই পায়জামা ছিঁড়ে দৌড়। দখল হওয়া ভেড়ি উদ্ধার হতেই নৌকা চালিয়ে মাছ ধরলেন দিলীপ, মন্ত্রীকে দেখেই জনতার ঢল। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক, নামলো জনতার ঢল। আপনি আসবেন কেন, আমি এলাম। মিঠুনের বাড়িতে শুভেন্দু, পরিবর্তনের কারিগর বললেন ওর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয় না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক জরুরি, কিভাবে করবেন। 1 জুন থেকে বাংলায় আসছে মোদির 5 লক্ষ টাকার কার্ড, ফ্রিতে চিকিৎসা শুরুর আগে জেনে নিন এই 4টি কড়া নিয়ম। শুভেন্দু কাটমানি ফাইলস খুলতে ঘুষের টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। এলাকায় তাণ্ডব তৃণমূলী গুন্ডাদের, বিজেপির অভিযোগের পরে সাসপেন্ড ক্যানিং থানার আইসি। দেওয়ালে রক্তের দাগ, একটি ঘর বন্ধ এখনো। আরজিকর মামলায় এবার মারাত্মক অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আরজিকরে ধর্ষণ এবং খুনের মামলা শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট, কি কারণে। জুন থেকে মিলবে না যুবশক্তি প্রকল্প, আপাতত নেই কোনো আপডেট, কি বলছে রাজ্য সরকার। আসানসোলে মাইক বন্ধ করতে বলায় পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর, অ্যাকশন মোডে অগ্নিমিত্রা। গণনার দিন বিজেপি কর্মীকে গুলি, মদতের অভিযোগে ক্যানিংয়ের গ্রেপ্তার তৃণমূল বিধায়কের দাদা। দুর্ঘটনায় পুত্র হারিয়ে 3 লক্ষ পেয়েছিলেন গরিব মা বাবা, 1.5 লক্ষ হাতালো তৃণমূল নেতারা। অন্নপূর্ণা ভান্ডারের নামে ভুয়ো ওয়েবসাইট, ফাঁদে পা দিলে বড় বিপদ, কিভাবে চলছে প্রতারণা। রাজস্থানে নিট পড়ুয়ার দেহ উদ্ধার, বছরে পরীক্ষা দিয়েছিলেন, বাতিল হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। কোথায় পুষ্পা, ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম, ফলতায় 1 লক্ষ ভোটে জয়ের টার্গেট দিলেন শুভেন্দু। ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতাকে তুলোধনা, শ্রমিকের ঝাঁঝালো আক্রমণে দিশাহারা তৃণমূল। তৃণমূল নেতার বাড়িতেই বাংলাদেশে নিজের বাবাকে অনুপ্রবেশকারীর বাবা সাজিয়ে ভোটার কার্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আত্মঘাতী হামলার মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি রহস্যময় ইমেল আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনিক কলিন্দে। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানকে লক্ষ্য করে এই ধরনের আত্মঘাতী হামলার হুমকি আসার খবর প্রকাশ্যে আসতেই নজিরবিহীন তৎপরতা শুরু করে দেয় লালবাজার ও রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। ঘটনার তদন্তে নেমে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশাসন ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, নবান্নের নির্দিষ্ট একটি অফিসিয়াল ইমেল আইডিতে আচমকাই একটি মেল আসে। সেখানে অত্যন্ত আপত্তিকর এবং হিংসাত্মক ভাষায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি নিশানা করা হয়। মেলের বয়ানে স্পষ্ট উল্লেখ ছিল যে একটি আত্মঘাতী স্কোয়াড বা মানব বোমার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে সশরীরে টার্গেট করা হবে এবং তার জীবন নাশের চেষ্টা করা হবে। এই হাই প্রোফাইল হুমকি মেলের খবর পৌঁছানো মাত্রই নবান্ন এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের মধ্যে জরুরি বৈঠক বসে মুখ্যমন্ত্রী নিরাপত্তা বলকে অবিলম্বে আরও জোরদার ও নিশ্চিদ্র করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওই ইমেলের উৎস বা আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে লালবাজার সাইবার ক্রাইম শাখা এবং স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে তদন্ত শুরু করে ডিজিটাল ফুটপ্রিন্ট এবং প্রযুক্তিগত নজরদার চালিয়ে
নজরদারি চালিয়ে গোয়েন্দারা জানতে পারেন মেলটি রাজ্যের একটি নির্দিষ্ট এলাকা থেকে পাঠানো হয়েছিল। এরপরেই গভীর রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার করা হয়েছে, যা ওই হুমকি মেল পাঠানোর কাজে ব্যবহার করা হয়েছিল বলেও প্রাথমিক তদন্ত অনুমান। ধৃত ব্যক্তির কোনো নির্দিষ্ট জঙ্গি সংগঠন বা রাজনৈতিক চক্রান্তের সঙ্গে যোগসূত্র রয়েছে কিনা, নাকি কেবলই আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য এই মেল পাঠানো হয়েছিল তা জানার জন্য জেরা শুরু করেছেন উচ্চপদস্থ গোয়েন্দা কর্তারা। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শনিবার শুভেন্দু অধিকারীর প্রথম জেলা সফর ছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। ফলতার সভা থেকে তৃণমূলের দুই প্রধান মুখকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভ্রাতুষ্পুত্রকে ভিন্ন ইস্যুতে নিশানা শুভেন্দু অধিকারীর। আরজি করে ধর্ষণ এবং খুনের মামলায় ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও হুঁশিয়ারি দিলেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রী নির্ঘোষ দুই কাণ্ডের শেষ দেখে ছাড়বেন। তার অভিযোগ, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছিল পূর্বতন সরকার। অন্যদিকে তৃণমূল সরকারের থাকার সুবাদে হিসাব বহির্ভূত সম্পত্তি বৃদ্ধি হয়েছে সাংসদ অভিষেকের। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শনিবার শুভেন্দুর প্রথম জেলা সফর ছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। সেখানকার সাংসদ অভিষেক আগামী 21শে মে ফলতার পুনর্নির্বাচন উপলক্ষে সভা করেন শুভেন্দু। তার আগে ডায়মন্ড হারবারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক সারেন। সেখান থেকে ঘোষণা করেন মমতার তৈরি করার পুলিশ ওয়েলফেয়ার বোর্ড শনিবার থেকে ভেঙে দেওয়া হলো। সভায় গিয়ে মমতা এবং অভিষেককে এক পঙ্কক্তিতে ফেলে আক্রমণ করেন দুই পৃথক ইস্যুতে। শনিবার আরজি করের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে 3 আইপিএসকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শনিবার ফলতার সভাতেও এই প্রসঙ্গ টানেন এবং তার তীক্ষ্ণভাবে 3 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করেন। শুভেন্দু বলেন, অভয়ের ঘটনার আগেই মুখ্যমন্ত্রী ইশারা এবং কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন অভয়ের মাকে, আগের হেরো মুখ্যমন্ত্রীর কথায় যারা ঘুষ দিতে গিয়েছিলেন, সেই 3 আইপিএস সাসপেন্ড হয়েছেন। এই জেলাতেও ছাড়া হবে না। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে প্রকাশ্যে মেরেছিল, তাই বারুইপুরে আইসি সাসপেন্ড। ক্যানিং এর বিজেপি কর্মীর ওপর অত্যাচার করেছিল, তাই আইসি অমিত হাতি সাসপেন্ড। তিল জলা নৈহাটির পর এবার বুলডোজার চলল উত্তর 24 পরগনার হাসনাবাদে। অবৈধভাবে তৈরি করে থাকা বাড়ির উপরেই চলল বুলডোজার। গিয়াসউদ্দিন ঘরামি নামে এক ব্যক্তি একটি জায়গা জবরদখল করে অবৈধভাবে বাড়ি তৈরি করে থাকছিলেন বলে অভিযোগ। কলকাতা হাইকোর্ট থেকে ওই বাড়ি ভাঙার নির্দেশ দিলেও সেটি ভাঙা সম্ভব হচ্ছিল না বলে অভিযোগ। শেষ পর্যন্ত সরকার বদল হতেই চলল বুলডোজার। হাসনাবাদের তালপুকুর এলাকায় দাপুটে তৃণমূল নেতা সাদ্দাম হোসেন ওই জায়গা দখল করে রেখেছিলেন বলেও অভিযোগ। ওই জমিতে অবৈধভাবে বাড়ি তৈরি করে থাকা হচ্ছিল। কলকাতা হাইকোর্টে ওই বিষয়ে মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের ওই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল। সে সময় ছিল তৃণমূল কংগ্রেস সরকারের আমল। অভিযোগ, তৃণমূল নেতা সাদ্দাম হোসেন নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়েই সে অবৈধ বাড়ি ভাঙতে দেননি। রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী চেয়ারে বসে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতার তিলজলা এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার জন্য পৌঁছে গিয়েছিল বুলডোজার। ওই বাড়ির অংশ ভেঙে ফেলা হয়েছে। ওই বুলডোজার সংস্কৃতি মূলত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে দেখা গিয়েছিল। এবার বাংলায় ক্ষমতায় আসার পর বুলডোজার চলতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এবার হাসনাবাদে চলল বুলডোজার। নতুন সরকার গঠনের পর ওই জমি দখল মুক্ত করতে উদ্যোগী হয় প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো হাসনাবাদ থানার পুলিশ ও হাসনাবাদ ব্লকের বিডিও তৎপরতায় শুরু হয় অপারেশন। বুলডোজার নিয়ে যাওয়া হয় ওই এলাকায়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ওই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করা হয়। প্রশাসনিক স্তরে এক নজিরবিহীন অত্যন্ত সাহসী পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চমক দিচ্ছেন তিনি। এবার তারা সরাসরি কোপ পড়ল পুলিশ প্রশাসনের ওপর। দীর্ঘদিনের পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এক ঝটকায় ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সাধারণ মানুষের সুরক্ষায় জারি করলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক নতুন নিয়ম। প্রশাসন সূত্রে খবর, পুলিশ কর্মীদের একাংশের একাগ্রতার অভাব এবং ক্ষমতার অপব্যবহার রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে সাধারণ মানুষের উপর পুলিশের যে কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার, হেনস্থা বা অত্যাচারের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া যাবে। এমনকি এই ধরনের ঘটনার ক্ষেত্রে খোদ থানার বিরুদ্ধেই অন্য থানায় বা উচ্চপদস্থ আধিকারিকদের কাছে গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন সাধারণ নাগরিকরা। ভেঙে দেওয়া হলো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। দীর্ঘদিন ধরে চলে আসা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কার্যকারিতা নিয়ে প্রশাসনের অন্দরে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। অভিযোগ উঠছিল এই বোর্ডের ছত্রছায়া পুলিশের একাংশ নিজেদের আড়াল করার সুবিধা পাচ্ছিল এবং সাধারণ মানুষের অভাব অভিযোগকেই সঠিক গুরুত্ব দেওয়া হচ্ছিল না। এই ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতেই মুখ্যমন্ত্রী বোর্ডটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে পুলিশের ব্যবস্থায় স্বচ্ছতা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা অনেকটাই বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন, এবার তার পরিত্যক্ত বাড়িতে আগুন আর থানায় তা নিয়ে অভিযোগ জানাতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন রাজগঞ্জের পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। থানার বাইরে দাঁড়িয়ে তার দাবি ঘনিষ্ঠরাই বাড়িতে আগুন লাগিয়েছে। তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানালেন। অন্যদিকে গ্রামবাসীদের নিয়ে এদিন থানায় হাজির হন স্বপ্নার জ্যাঠামশাই শ্যামল বর্মন। তার দাবি স্বপ্নার দাদারা নিজেরাই আগুন লাগিয়েছে ওই বাড়িতে। কি বললেন স্বপ্না বর্মন?
গতকাল রাতে স্বপ্না বর্মনের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার প্রায় 15 ঘন্টা পর কার্যত একা স্কুটি চালিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন স্বপ্না বর্মন। থানা থেকে বেরিয়ে তিনি বলেন, ভোটে হার জিত রয়েছে, এটা জীবনের অংশ। আমি খেলাধুলা থেকে আসা মেয়ে, আমি স্পোর্টসম্যান স্পিরিট জানি। সেদিক থেকেই রাজনীতি যে এতটা নির্মম আমার জানা ছিল না। আমাকে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে, তাকে নিরাপত্তা দেওয়ার আবেদন জানিয়ে পরাজিত তৃণমূল প্রার্থী বলেন, নতুন সরকার নারীদের জন্য খুবই ভাবে। সেই দিক থেকে নতুন সরকারকে আবেদন, আমাকে কিছুদিন নিরাপত্তা দেওয়া হোক। আমার দল কি ভাবছেন সেদিকে আমি এখন ভাবছি না। তার বাড়িতে কে আগুন লাগিয়েছে সেই প্রশ্নের উত্তরে স্বপ্না বলেন, কে আগুন লাগিয়েছে সেটা বলতে পারবো না, তবে ঘনিষ্ঠদের মধ্যে কেউ আগুন লাগিয়েছে বলেই মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজ রয়েছে, তবে সেই ঘনিষ্ঠ কে তা নিয়ে মুখ খুলতে চান না স্বপ্না বর্মন। তার ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে স্বপ্না বলেন, আমার বিরুদ্ধে যারা বলছে তারা এই 4 তারিখের আগে তৃণমূলের ফ্ল্যাগ বেঁধেছে। 4 তারিখের সকালেও যারা আমাকে উইশ করেছে তারা এখন সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে, দাদাদের বিরুদ্ধে বলছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর থানায় দায়ের হলো এফআইআর। বিধানসভা ভোটের প্রচার পর্বে বিজেপির বিরুদ্ধে একাধিক সভা থেকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি। ভোটের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের ডেকে নেওয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে হুঁশিয়ারি এবং ডিজে বাজানোর রূপক ব্যবহার করে মন্তব্য নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। সেই সমস্ত বক্তব্যকে কেন্দ্র করে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটা হলো। বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতেই দায়ের করা হয়েছে এই এফআইআর। অভিযোগ, নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কোনো বাবা তাদের উদ্ধার করতে আসে সেটা দেখব, এই ধরনের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। AINS সূত্র খবর, নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্যের অভিযোগে টিএমসি সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। জানা গেছে, ওই এফআইআরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন রাজনৈতিক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক ভয় দেখানোর মতো ভাষণ দিয়েছেন। অভিযোগে আরামবাগ, হরিণঘাটা ও নানুরের সভার উল্লেখ রয়েছে। বলা হয়েছে, ভাষণগুলিতে বিরোধী রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল এবং এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হচ্ছিল যা জনশৃঙ্খলা নষ্ট করতে পারে। তার দাবি করা হয়েছে, সেই বক্তৃতার ক্লিপ সোশ্যাল মিডিয়া ও ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। ভারতীয় ন্যায় সংহিতা BNS এর কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। BNS 192, BNS 196, BNS 351 2, BNS 353 1C সঙ্গে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 123 2, 125 ধারা উল্লেখ রয়েছে। পুলিশ সূত্র খবর, হিংসায় উস্কানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এখন নজর তদন্তে কি পদক্ষেপ করে বিধাননগর পুলিশ কমিশনারেট। এর আগেই বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছিল, নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষা ও শব্দ চয়ন রাজনৈতিক সৌজন্যের সীমা ছাড়িয়েছে। বিজেপির দাবি, এই ধরনের মন্তব্য রাজনৈতিক হিংসাকে উস্কে দিতে পারে। রাজ্যে বেআইনি মাদ্রাসা রুখতে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের। সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে বলে করা বার্তা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর। এরপরেও তা চালু থাকবে বুলডোজার দিয়ে, তা ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি তার। ইতিমধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং অসমে বেআইনি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বেআইনি মাদ্রাসা। এবার সেই পথে বাংলাও। মন্ত্রী স্পষ্ট জানান, বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে, এরপরেই চালু থাকলে অভিযান চালিয়ে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। আজ শনিবার বর্ধমানের বাড়িতে যান শুভেন্দু অধিকারী, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া বার্তা দেন মন্ত্রী। বলেন, কোনো বেআইনি কাজ একেবারে বরদাস্ত করা হবে না। সরকারি জায়গা দখল করে থাকলে তা উদ্ধার করা হবে, বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে, সরকারি জায়গা উদ্ধার করা হবে। তবে গত সরকারের আমলে বিভিন্ন দপ্তরগুলিতে ঘুঘুর বাসা তৈরি হয়েছে বলেও দাবি ক্ষুদিরাম টুডুর। তার কথায়, বিভিন্ন দপ্তরে ঘুঘুর বাসা রয়েছে, তা ভেঙে দেওয়া হবে। মন্ত্রী স্পষ্ট সতর্কবার্তা, সাবধান হয়ে যান, জামা পাল্টে ফেলুন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেআইনি মাদ্রাসার প্রসঙ্গ উঠে আসে। মন্ত্রী স্পষ্ট জানান, বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে, এরপরেও চালু থাকলে অভিযান চালিয়ে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, নতুন পশ্চিমবঙ্গ তৈরি করা হবে বলেও মন্তব্য রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী। যোগী সরকারের আমলে গত কয়েক মাসে উত্তরপ্রদেশে একাধিক বেআইনি মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। সরকারি জমিতে গজিয়ে ওঠা মাদ্রাসাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শুধু উত্তরপ্রদেশে নয়, অসমের হেমন্ত বিশ্ব শর্মাও মাদ্রাসা নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। এমনকি গত 2020 সালে সরকারি মাদ্রাসা তুলে দিয়ে স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয় হেমন্ত বিশ্ব শর্মার সরকারও। জানিয়ে কম বিতর্ক হয়নি। এবার বেআইনি মাদ্রাসা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে শুভেন্দু অধিকারী সরকার, তা মন্ত্রীর কথাতে স্পষ্ট। বাংলাদেশে লাফিয়ে বাড়ছে হামের প্রকোপ। গত 2 মাসে সেখানে 451 জন শিশুর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে বিগত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 12 শিশুর, যাদের মধ্যে 4 জনের শিশুর হামের ভাইরাস মিলেছে। বাকি 8 জনের মধ্যে ছিল
বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে গত 24 ঘন্টায় যে 12 জন শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন ঢাকার, বাকিরা চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেটের বাসিন্দা ছিল। স্বাস্থ্য দপ্তর তথ্য অনুযায়ী গত মার্চ মাসে থেকে এপ্রিলের পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে 377 শিশুর, যাদের মধ্যে হামের ভাইরাস মিলেছে 74 জনের মধ্যে। সব মিলিয়ে 451 শিশুর মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গে। বাংলাদেশের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এবছর 15 মার্চ থেকে দেশের হামের উপসর্গ ধরা পড়ে 55,611 শিশুর মধ্যে, যাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে 7,416 শিশুর মধ্যে। এর মধ্যে হামের প্রাথমিক উপসর্গ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে 40,176 জন শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 36,055 শিশু। এমতো অবস্থায় এই পরিস্থিতির জন্য মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছে বাংলাদেশের চিকিৎসক সংগঠন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার দেশে টিকাকরণের বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন, সে কারণে বর্তমানে হাম মারাত্মক আকার ধারণ করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক MH ফারুকের মতে, বাংলাদেশে সাধারণত 9 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা হামে আক্রান্ত হয়। সঠিক সময়ে সঠিক টিকা নেওয়া থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। কিন্তু চিকিৎসক ফারুকের অভিযোগ, অন্তর্বর্তী সরকার শিশুদের ভিটামিন A ক্যাপসুল দেওয়া বন্ধ করে দিয়েছিল, যার কারণে ক্রমেই দেশ জুড়ে ভয়াল রূপ ধারণ করেছে হাম। এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে বহু নাম, কিন্তু তারপরেও বন্ধ হবে না রেশন ও সরকারি সুযোগ সুবিধা। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন, সিএএ-তে আবেদন করলে সুযোগ সুবিধা পাওয়া যাবে, কেউ যেন উদ্বিগ্ন না হন। মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি, কেউ যেন আশঙ্কা না করেন সে কথাও বলেছেন। শনিবার হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেছেন, খাদ্য দপ্তরের মধ্যে তৈরি হওয়া ঘুঘুর বাসা ভাঙবে সরকার। খাদ্য দপ্তরকে দুর্নীতিমুক্ত করা হবে। যারা বেআইনিভাবে ভারতে এসে রেশন কার্ড বানিয়েছে তাদের আগে চিহ্নিত করা হবে। এই কার্ড তৈরির জন্য যে বেআইনি চক্র তৈরি হয়েছে তা খুঁজে ভেঙে ফেলা হবে। 10 নম্বর ফর্ম জমা দিয়ে বহু মানুষ রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবেই কাজে লাগাচ্ছে, সেটা এখন আর করা যাবে না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বনগাঁবাসীর জন্য এদিন নানা প্রতিক্রিয়া দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছিলেন, বলেছেন, বনগাঁকে সোনার বনগাঁ হিসেবেই গড়ে তোলা হবে। এলাকার যে সকল নেতাকর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তারা কেউ ছাড় পাবেন না, সকলের বিরুদ্ধেই করা ব্যবস্থা নেওয়া হবে। এখানে শেষ নয়, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের সাবধানও করেছেন তিনি, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে। তবে এদিন মন্ত্রীর সব থেকে বড় ঘোষণা, এসআইআর-এ নাম বাদ গেলেও রেশন বা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না কেউ। শুধু সিএএ-এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে হবে। সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় স্থানে মাইকের আওয়াজ কমানোর অনুরোধ ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোলে। ঘটনাটি ঘটেছে আসানসোলের জাহাঙ্গীর মহল্লা এলাকায়। এলাকাটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের আওতায় পড়ে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় গিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানের প্রতীকের মাইকের আওয়াজ কম করতে বলেন। সরকারি নির্দেশিকা মেনে ওই পদক্ষেপ করা হয়েছিল বলেই দাবি পুলিশের। অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত লোকজনের মধ্যে 2টি গোষ্ঠী তৈরি হয় এবং তাদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোলমাল থামাতে এগিয়ে যায় পুলিশ। সেই সময় স্থানীয় পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। বচসা থেকে খুব শিগগিরই এলাকা জুড়ে অশান্তি ছড়িয়ে পড়ে। একদল উত্তেজিত জনতা ইট পাথর দিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ভেতরে ও বাইরে একাধিক সরকারি সম্পত্তির ক্ষতি হয়। পুলিশের অনেক গাড়ি ও পার্ক করা মোটরসাইকেলও ভাঙচুর করা হয় বলে খবর। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি অটোরিকশার সামনের কাজ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই ঘটনায় জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে প্রশাসন। স্থানীয় এক বাসিন্দা সংবাদ সংস্থা IANS-কে জানান, কিছু ছেলে এসে থানা ভাঙচুর করে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে। তাদের এটা করা উচিত হয়নি, এর পরিবর্তে তাদের বসে আলোচনা করা উচিত ছিল। তারা অন্যায় করেছে, থানা আক্রমণ করা উচিত হয়নি। এখনকার মানুষের প্রশাসনের সঙ্গে কোনো বিরোধ নেই, এখানকার মানুষের সঙ্গেই।